তো আজ আমরা শুরু করব আরও একটা নতুন চ্যাপ্টার সান্দ্রতা এবং প্রথম দিনে আজকে আমরা ওর বেসিক যে ব্যাপারগুলো আছে অর্থাৎ শান্ত প্রবাহ অর্থাৎ ধারারেখ প্রবাহ কী এবং ওখান থেকে বিক্ষুব্ধ প্রবাহ কী এবং ওর মাঝামাঝি যে সন্ধি বেগ অর্থাৎ ক্রিটিক্যাল ভেলোসিটি যে ব্যাপারটা আছে সে সমস্ত ট্রাম এবং তার সমস্ত রাশিমালাগুলো ক্যালকুলেশন করব এবং ওখান থেকে আমরা রেনল্ডস নাম্বার সম্পর্কে ডিসকাস করব আজকে এবং আজকে প্রথম দিনে নিউটনের সান্দ্রতাঙ্ক সংক্রান্ত যে সূত্র আছে সেগুলো ডিসকাস করবো ওখান থেকে নিউমেরিক্যালস প্রবলেমগুলো করবো। তো চলো শুরু করি। ইয়েস আই এম সুদীপ্ত সামন্ত অ্যান্ড দিস ইজ ইউর প্যারাসিজেনাল এভরিথিং। চলো শুরু করি। হেডিং লাগাও। আজকে ডিসকাস করবো সান্দ্রতা চ্যাপ্টার। সান্দ্রতাটাকে ইংলিশে বলা হয় ভিসকোসিটি। অর্থাৎ প্রবাহীর গতিবিদ্যা সংক্রান্ত এই চ্যাপ্টারে ডিসকাস হবে। প্রবাহীর গতিবিদ্যা মানে যদি ধরো কোনো জলের পাইপের মধ্যে দিয়ে যখন জল যায়, ঠিক আছে, তো তখন কী হয়, জলের বিভিন্ন লেয়ার থাকে দেখবে, হ্যাঁ, ওই লেয়ারে যে ফ্রিকশানটা হয়, যেমন তুমি যখন সলিড চ্যাপ্টার পড়ছিলে সেখানে দেখছিলে সেই কঠিনে ঘর্ষণ হতো। তাহলে কী ছিল, যদি দুটো বস্তুর মধ্যে আপেক্ষিক বেগ তৈরি হওয়ার চেষ্টা করে বা তৈরি হয় তাহলে ওদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। তেমনি দুটো তরলের লেয়ারের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে, ধর একটার স্পিড বেশি কোথায় হয়, মাঝখান দিয়ে, হ্যাঁ, আর ধারগুলোর স্পিড কম হয়, তাহলে ওই স্পিডের তারতম্য থাকলে ওদের মধ্যে একটা পিছন দিকে একটা বাধা বল কাজ করে, সেটাই হচ্ছে সান্দ্রতা বল। পরের দিকে পড়বো আমরা, ঠিক আছে, এই সংক্রান্ত বিষয় আছে। আচ্ছা এবার দেখো, এই পাইপের মধ্যে দিয়ে যদি আমি বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন টাইপের যদি লিকুইড পাঠাই, সব ক্ষেত্রে তো সমান বল দেখা যাবে না, সান্দ্রতা বল। যদি আমি জল পাঠাই তাহলে যেই স্পিডে যাবে, যদি আমি ওখান থেকে মধু পাঠাই বা তেল পাঠাই, একই স্পিড হবে না। কেন হবে না? কারণ প্রত্যেকটা মেটেরিয়ালের ডেনসিটি আলাদা, ঘনত্ব আলাদা, ঠিক আছে। যার যত ঘনত্ব কম হবে তাতে তো স্পিড বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। কারণ ওই টানটা কেন তৈরি হয় বলো তো? যেমন তুমি যদি এর ভিতরে যদি গুড় পাঠাও, গুড়, তাহলে তার স্পিড কেমন হবে? যাবে না, যাবে, কিন্তু তার স্পিড খুব কম হবে। কারণ তার একটা লেয়ার যদি এগোনোর চেষ্টা করে, তার নিচের লেয়ার তাকে অনেক বেশি বলে পিছন দিকে টেনে রাখতে পারে। টানটা বেশি হয় না গুড়ের, ঠিক আছে, অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে, যার যত বেশি হয় তার তত সান্দ্রতা বলও বেশি হবে। এই চ্যাপ্টার তাহলে শুরু করার জন্য প্রথমে কিছু ট্রাম আগে ডিসকাস করব, যে প্রবাহ কত রকম হতে পারে, প্রবাহের প্রকারভেদ। মেন দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শান্ত প্রবাহ, শান্ত যাকে বলা হয় ধারারেখ, অনেক রকম নাম আছে আর কি, ধারারেখ, বা একে বলা হয় স্তরিত, ইংলিশে বলা হয় স্ট্রিমলাইন মোশন। শান্ত প্রবাহ, ধারারেখ প্রবাহ, স্তরিত প্রবাহ, এই সবগুলোরই একটাই মানে বোঝায়, সেটা বোঝায় স্ট্রিমলাইন মোশন। স্ট্রিমলাইন মানে যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তরলগুলো সবসময় একটা নির্দিষ্ট দিক বরাবরই গতিশীল হয়, বুঝতে পারছো? মানে এই লেয়ারের তরলটা কখনোই ওই লাইন ছেড়ে এই দিকে আসবে না, বা এই লাইনে ওর পাশে যে লিকুইডটা যাচ্ছে সে কখনোই ওই লাইন থেকে এই দিকে যাবে না, যেদিকে যাচ্ছে সবসময় সেই দিকেই যাবে, একদম যাকে বলে লাইন ধরে, একদম নিয়ম মেনটেন করে। যেমন তোমাদের স্কুলে যদি তোমাদের সামনে যদি হেডসেট দাঁড়িয়ে থাকে, বলে একজন করে লাইনে দাঁড়াও, এবার এগাও আস্তে আস্তে, তাহলে কেউ লাইন একবার সুন্দরভাবে এগায়। এর পরেরটা পর্ব যেটা আছে সেটা হচ্ছে অশান্ত প্রবাহ। সেটা হচ্ছে সেই ঘটনার মতো, যখন হঠাৎ করে স্যার এসে বলে আজ তাদের ছুটি, ক্লাস হবে না, তারপর স্যার চলে যায়, তারপর বাচ্চাগুলো এখন বেরোয় বলো তো হু করে, এবার কে কাকে ঠেলে দিল, কে পড়ে গেল, কে তার পথে চলে গেল, ওসব দেখা দরকার নেই, ঠিক আছে। সেটা হচ্ছে আর পরেরটা পড়বো অশান্ত প্রবাহ। তাহলে এর একটু ডেফিনেশন লিখো, তরলের প্রবাহ পথে প্রবাহকালে প্রবাহপথের প্রত্যেক বিন্দুতে প্রবাহের বেগের মান ও দিক যদি সর্বদা অপরিবর্তিত থাকে, তাহলে সে ধরনের প্রবাহকে তুমি কি বলবে? শান্ত বা ধারারেখ প্রবাহ। একদম বাচ্চা লাইন ধরে একদম নিয়ম মেনে চলছে। তবে সেই প্রবাহকে
ধারারেখ প্রবাহ, ধারারেখ প্রবাহ বলে। দেখো সবসময় যে পাইপ একদম স্ট্রেট থাকবে তার কোনো মানে নেই। ধরো পাইপ তখন এরকম থাকতে পারে, মাঝে ধরো একটু ফুলা অংশ আছে, তাহলে এর মধ্যে দিয়ে কি কখনো শান্ত প্রবাহ যেতে পারে? অবশ্যই। যদি স্পিড কম থাকে এর মধ্যে দিয়ে শান্ত যাবে, তখন লিকুইড এরকম বেঁকে এইভাবে যাবে। কিন্তু যখনই আবার আগের অংশের মতো অংশ পেয়ে যাবে, আগে যেমন যাচ্ছিল তেমন আবার হয়ে যাবে। বুঝেছো কি বলছি? মানে এমনটা হবে না যে এই কিছুটা অংশ বেশি স্পেস পেয়ে যাওয়ার জন্য পরে আবার চেঞ্জ হয়ে যাবে। যে যেমন যাচ্ছিল তেমন ওই অংশটা ক্রস করার পরে আবার সেম থাকবে। কখন হবে? যদি সেই প্রবাহ হয় শান্ত প্রবাহ, ধারারেখ প্রবাহ। 2 নম্বর কেস করো, যেটা করব অশান্ত প্রবাহ, বা যাকে বলা হয় বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ মানে কারোর উপর রেগে ফেগে যাচ্ছে, এরকম ব্যাপার আর কি, একদম ফাটিলে বেরিয়ে যাচ্ছে। এক ইংলিশে বলা হয় টার্বুলেন্ট মোশন, টার্বুলেন্ট মোশন, বিক্ষুব্ধ প্রবাহ। দেখো যেমন আমরা সেই ঘর্ষণ চ্যাপ্টারে পড়ছিলাম, সেই মাঝে একটা মনে ছিল একটা সীমাস্থ ঘর্ষণ বলে ব্যাপার ছিল। হ্যাঁ, বলা হচ্ছে যেই যার আগে থাকতো স্থিত ঘর্ষণ, আগে ছিল স্থিত, পরে হয়তো চলো। তাহলে এখানেও হবে একটা মানে বাউন্ডারির মতো থাকবে, যার থেকে কম হলে হবে শান্ত, যেটা ক্রস করে গেলে হয়ে যাবে অশান্ত। তাহলে এর একটু ডেফিনেশন লিখলো ছোট করে। প্রবাহীর গতিবেগ, প্রবাহীর গতিবেগ যদি সন্ধিবেগ অতিক্রম করে, সন্ধিবেগ অতিক্রম করে যায়, তবে প্রবাহ পথের যে কোনো বিন্দুতে, প্রবাহ পথের যে কোনো বিন্দুতে প্রবাহের বেগের মান, প্রবাহের বেগের মান ও দিক নির্দিষ্ট থাকে না, নির্দিষ্ট থাকে না, এলোমেলোভাবে পরিবর্তিত হয়, এলোমেলোভাবে পরিবর্তিত হয়। তাহলে বলবে এই ধরনের প্রবাহকে বলা হয় অশান্ত বা বিক্ষুব্ধ প্রবাহ। এই ধরনের প্রবাহকে অশান্ত প্রবাহ বলে। মানে একে দেখতে এরকম লাগবে, ভিতরে পাইপ দিয়ে জলের যে মোশনটা, এইখান দিয়ে একটা জল যাচ্ছিল, হঠাৎ করে এইদিকে বেঁকে গেল, বিক্ষুব্ধ। এই দিক থেকে এদিকে চলে গেল, কে বেঁকে গেল, এরকম করে যে যদি খুশি যখন খুশি ডিরেকশন চেঞ্জ করতে পারে। এবং এটা কখন হবে? যদি এই জলের স্পিড বেশি থাকে তাহলেই হবে। তুমি যখন তোমার টুলু পাম্প দিয়ে জল পাঠাও পাইপ দিয়ে, তখন কিন্তু কখনোই শান্ত প্রবাহ হয় না, সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই হয় অশান্ত প্রবাহ, কারণ স্পিডটা বেশি থাকে। হ্যাঁ, জল দেখবে এদিকে এদিকে করে মানে বিশৃঙ্খলা হয়ে যায় না। হ্যাঁ, এই ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে বাচ্চা লাইন ধরে একদম নিয়ম মেনে মিছিল করা। এটা হচ্ছে যখন দেখতেছে কোনো স্যারপের কেউ নেই, চল ঠিক আছে, মানে দরজা একটাই, বাচ্চা 50টা, একসঙ্গে সবাই বেরাবে, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো এখানে নতুন একটা টার্ম আমরা শিখলাম, সন্ধিবেগ বলে। সন্ধিবেগ যাকে ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। যেই ভেলোসিটির থেকে কম থাকলে সেটা হবে শান্ত, যার থেকে বেড়ে গেলেই হয়ে যাবে অশান্ত। তাহলে তার একটু ডেফিনেশন, তার রাশিমালা সমস্ত কিছু ক্যালকুলেশন করবে এবারে। চলো হেডিং লাগাও। এবার করবো আমরা সংকট বেগ, বা যাকে বলা হয় সন্ধিবেগ, তাকে আবার অনেকে বলে ক্রান্তিক বেগ। সব নামের ট্রামগুলো শিখে রাখো, পরীক্ষার সময় এখন কোন ট্রাম ব্যবহার করে। ইংলিশে বলা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি। একটু ডেফিনেশন লিখে লো, লিখো যে তরলের প্রবহন বেগ যে নির্দিষ্ট সীমা ছাড়ালে, যে নির্দিষ্ট সীমা ছাড়ালে তরলের প্রবাহ
তরলের প্রবাহ শান্ত থেকে অশান্ত হয়ে যায়, বুঝতে পারছো? শান্ত থেকে অশান্ত প্রবাহে পরিণত হয়, বলবে বেগের সেই সীমাস্থ মানকেই, বেগের সেই সীমা মানকে সংকট বেগ বা সন্ধি বেগ বলে, সংকট বেগ বলে। এর আমরা রাশিমালা ডিরাইভ করব, সেটা অ্যাকচুয়ালি ছিল রেনল্ডস বলে একটা সায়েন্টিস্ট, তার পরীক্ষা, ঠিক আছে? এর করব রাশিমালা ক্যালকুলেশন। রাশিমালা, এই নামগুলো মনে রাখো, কারণ পরীক্ষার সময় হয়তো দিবে তোমাকে যে রেনল্ডসের পরীক্ষাটি ব্যাখ্যা করো, লিখে রাখো এটা রেনল্ডসের পরীক্ষা, রেনল্ডস এর পরীক্ষা। এর রাশিমালা ডিরাইভ খুব সহজে হবে। তুমি প্রথমে ধরে নাও যে সংকট বেগ বা যাকে ক্রিটিক্যাল ভেলোসিটি বলা হয়, তাহলে চাইলে আমি ভিসি দ্বারা লিখতে পারি, সি ফর ক্রিটিক্যাল। তাহলে লিখো যে ধরি ওই প্রবাহীর সংকট বেগ, হ্যাঁ প্রবাহীর সন্ধি বেগ, সংকট বেগ যাই বলো, সন্ধি বেগ হচ্ছে ভিসি। এইবার এই সংকট বেগ বা সন্ধি বেগ কী কী বিষয়ের উপর নির্ভর করে সেটা দেখি। সন্ধি বেগের নির্ভরশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করতে পারে বলে তোমার মনে হয়? একটা তো বলছিলাম সেই ঘনত্ব, জলের ঘনত্ব কম বলে জলের স্পিড বেশি হয়। তেল বলো বা মধু বলো বা গুড় বলো, গুড় বলতে আমাদের আখ গুড় নয়, খেজুর গুড়, আখ গুড় যাবে না, ঠিক আছে, খেজুর গুড়। তাহলে তার ডেফিনেটলি ডেনসিটি বেশি হলে তার স্পিডও কম হয়। তাহলে তুমি বলতে পারো 1 নম্বর রিলেশনে এই ভিসিটা হবে প্রপোর্শনাল টু 1/ρ, যার ঘনত্ব বেশি তার ভিসি কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখানে অবশ্যই লিখে রাখো রোটা হচ্ছে প্রবাহীর ঘনত্ব, প্রবাহীর ঘনত্ব। তাহলে একটা রিলেশন আমরা পেয়ে গেলাম যে তরলের ঘনত্বের সঙ্গে এই বেগটা হবে অবশ্যই ব্যস্তানুপাতিক, ঠিক আছে, এটা একদম পরিষ্কার। 2 নম্বর বলো, এবারে তুমি যেই নলের মধ্যে দিয়ে তরলটাকে পাঠাচ্ছ, হ্যাঁ, সে পাইপ যদি মোটা হয় তাহলে বেগ বেশি হবে, না পাইপ সরু হলে বেগ বেশি হবে? পাইপ মোটা হলে বেশি স্পিডে জল যাবে, না পাইপ সরু হলে বেশি স্পিডে জল যাবে? সরু হলে। তার মানে ব্যাসার্ধের সঙ্গে বেগ আছে ব্যস্তানুপাতিক, ভাবো ব্যাসার্ধ কম হলে তাহলে বেগ হয় বেশি, তাহলে ভিসি ইজ প্রপোর্শনাল টু 1/r। এটা হলো 3 নম্বর রিলেশন। তুমি বলতে পারো, আচ্ছা উল্লেখ করবে, আরটা হচ্ছে নলের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর একটা নতুন ট্রাম আছে এই চ্যাপ্টারের, সান্দ্রতাঙ্ক বলে, সেটা পরে পড়বে, তাকে লেখা ইটা দ্বারা, ইটা, সেই ইটার সঙ্গে হবে বেগটা সমানুপাতিক। তুমি যেই লিকুইড নেবে তার তেমন ইটা হয়, সান্দ্রতাঙ্ক সবার তো সমান হয় না, তাহলে ইটার উপর অবশ্যই বেগটা নির্ভর করে। তাহলে 3টাকে জুড়লে একটা রাশিমালা পাওয়া যাবে, 3টাকে একত্রিত করে পাই কি হবে? ভিসি ইজ প্রপোর্শনাল টু, উপরে থাকবে ইটা, নিচে থাকবে r ρ, এই তো সমানুপাতিক তুললে একটা ধ্রুবক আসবে। তাহলে ভিসি সমান হবে একটা n বলে ধ্রুবক রাখি, ক্যাপিটাল N, nটা অবশ্যই ধ্রুবক, n ইটা বাই r ρ। এটাই হচ্ছে সংকট বেগ বা ক্রান্তিক বেগ যাই বলো, সন্ধি বেগ, তার রাশিমালা। এটাই হচ্ছে সংকট বেগ, ক্রিটিক্যাল ভেলোসিটির রাশিমালা, সংকট বেগ। এবার মেন আসল ব্যাপার হচ্ছে এখান থেকে যে কনস্ট্যান্টটা এলো n, যেটা আমি ধ্রুবক বলে দিয়েছি, ওটাই অ্যাকচুয়ালি পরিচিত রেনল্ডস নাম্বার বলে, রেনল্ডস সংখ্যা। এইটা, এই nটাই বলা হয় রেনল্ডস সংখ্যা। দুটো কেস করব, সেখানে দেখাবো n এর মান কত হলে শান্ত প্রবাহ হয়, n এর মান কত হলে সেটা অশান্ত প্রবাহ হবে, n এর মানের উপরে আবার নির্ভর করবে, ঠিক আছে, ওই রেনল্ডস সংখ্যা। এখান থেকে স্পেশাল বলতে তুমি n এর, আচ্ছা এখান থেকে n এর রাশিমালা কি আছে বলো তো? এখান থেকে দেখো n সমান পাবে তুমি ভিসি r ρ বাই ইটা, এই তো
তাহলে এখান থেকে তুমি চাইলে এন এর তো একক মাত্রা সহ করতে পারো। যদিও এনটা সংখ্যা বলা হচ্ছে, মানে কি সংখ্যার মাত্রা কি হয়, সংখ্যাতে মাত্রা বিহীন হয়। তাহলে করে দেখো এর মাত্রা বিহীন হয় না মাত্রা বিহীন হয়নি। আচ্ছা মাত্রাটা এখানে দেখি দিই, এন এর মাত্রা, তাহলে সবের মাত্রা বুঝাইলে হয়ে যাবে। বেগের মাত্রা কি হয় বলো, এল টি মাইনাস ওয়ান। তারপর আছে আর মানে লেন্থ বুঝায় এল। তারপর রো মানে ঘনত্ব মানে হয় ভর বাই আয়তন, মনে আছে? তাহলে ওটা হবে এম আর এল টি মাইনাস থ্রি, নিচে এল থ্রি হওয়ার কথা ছিল, ঠিক আছে, উপরে উঠেছে মাইনাস থ্রি। আর ইটার মাত্রা এখন তোমাকে করাইনি, এটা মনে রাখবে, ইটার মাত্রা হয় এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। হিসাব করে দেখো শেষমেশ মাত্রা কি পড়ে থাকে আর কি কেটে যায়। দেখো সব কেটে যাবে, এম কেটে যাবে, এল স্কোয়ার আছে, এখানে এল মাইনাস থ্রি আছে, তাহলে একটা উপরে মাইনাস ওয়ান থাকে, নিচে একটা মাইনাস ওয়ান আছে, কেটে যাবে। টি দেখো, টি উপরে একটা মাইনাস ওয়ান আছে, নিচে একটা মাইনাস ওয়ান আছে, তাও কেটে যাবে। তাহলে শেষমেশ কী পড়ে থাকবে, এম জিরো এল জিরো টি জিরো। ওই জন্য বলা হয় এই রেনল্ডস সংখ্যা এটা হচ্ছে মাত্রাবিহীন। এইবারে জাস্ট আমরা করবো এর উপর দুটো কেস, কখন হবে শান্ত প্রবাহ এন এর মান কত হলে, আর এন এর মান কত হলে সেটা হবে অশান্ত প্রবাহ। এর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আছে, এই রেনল্ডস নাম্বারের প্র্যাকটিক্যাল গ্র্যাজুয়েশনে গিয়ে আছে, সেখানে ভিসকোসিটি প্র্যাকটিক্যাল করতে হয়। সেখানে সবসময় প্র্যাকটিক্যাল করার সময় এটা মাথায় রাখতে হয় যে এন এর মান যেন কখনোই একটা নির্দিষ্ট ভ্যালুর থেকে নিচেই যেন থাকে, ওর থেকে বেশি হয়ে গেলে সেটা হয়ে যাবে অশান্ত। তখন আর এই যে সূত্রগুলো আছে আর কি, এরপরে পড়ব নিউটনের সূত্র, সেই নিউটনের সূত্র শুধুমাত্র শান্ত প্রবাহের ক্ষেত্রেই প্রযোজ্য, অশান্ত হয়ে গেলে তার সূত্র আর অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে, খুব সাবধান থাকতে হয়, ঠিক আছে। কেস ওয়ান, প্রথম আগে করবো শান্ত প্রবাহের জন্য, শান্ত প্রবাহ স্ট্রিমলাইন মোশন, তার ক্ষেত্রে এর ক্ষেত্রে মনে রাখবে যদি রেনল্ডস সংখ্যা এন এর মান হয় হাজারের থেকে ছোট, এটা কার জন্য হয়, যদি সে নলটা হয় সরু নলের ক্ষেত্রে, যাকে ইংলিশে বলা হয় ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবের ব্যাসার্ধ হয় তোমাদের ওই যে পেনের রিফিল আছে না, রিফিলের ভেতরে যেটা থাকে, যে অংশটা যেখানে কালি থাকে, ওর থেকেও সরু, হ্যাঁ, সেইগুলোকে বলে ক্যাপিলারি টিউব। তার ক্ষেত্রে এন এর মান যদি হাজারের থেকে কম হয় তাহলে ওর ভিতর দিয়ে যাবে শান্ত প্রবাহ। আর এমনি সাধারণ ক্ষেত্রে যে কোনো, যদি তুমি মোটাসোটা নল নিয়ে আসো, এবারে সাধারণভাবে এন এর মান হয় 2300 থেকে ছোট, সাধারণ ক্ষেত্রে লিখো। কেস টু লাগাও, যেটা করব অশান্ত প্রবাহের জন্য, কেস টু যেটা করব অশান্ত প্রবাহ, টার্বুলেন্ট মোশন, তার ক্ষেত্রে রেনল্ডস সংখ্যা হয় এন এর মান হাজারের থেকে বড়, যদি হয় ক্যাপিলারি টিউব, মানে সরু নলের ক্ষেত্রে, ক্যাপিলারি টিউব হলে। আর এমনি সাধারণ ক্ষেত্রে তার মান হয় 2300 থেকে বড়। তাহলে রেনল্ডস নাম্বার যদি হাজারের থেকে কম হয় তাহলে হবে শান্ত প্রবাহ ক্যাপিলারি টিউবের জন্য, আর যদি হাজারের থেকে বেশি হয়ে যায় তাহলে ভাবে সে এখন অশান্ত প্রবাহ হয়েছে। আসল যে ব্যাপারটা আর কি, যে চ্যাপ্টার ছিল আমার সান্দ্রতা, সান্দ্রতা কাকে বলে একটু জেনে নাও, অনেক কিছু জেনে ফেলছ, একটু সান্দ্রতা কাকে বলে জেনে নাও, যাকে ইংলিশে বলা হয় ভিসকোসিটি। বলবে যেমন সেই ঘর্ষণের সংজ্ঞা ছিল, যদি দুটো তরলের স্তর যদি তাদের মধ্যে যদি আপেক্ষিক বেগ থাকে তাহলে কি হয়, তাদের ওই আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা বাধা বল ক্রিয়া করে, সেখানে ছিল, এখানেও সেম হবে, শুধু দুটো তরলের ক্ষেত্রে বলে দিবে। তরলের স্তরের ক্ষেত্রে লিখো, যে ধর্মের জন্য তরলতার বিভিন্ন স্তরের
আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে তরলের সান্দ্রতা বলে। অর্থাৎ ধরো তুমি একটা নদীর ক্ষেত্রে ভাবো, নদীর পৃষ্ঠ আছে, এখানে মাটি আছে বা কাদা আছে যাই বলো, তাহলে একবারে যে নিচের লেয়ার দিয়ে যে জলটা যায় সেই জলটার স্পিড সবচেয়ে কম হয়, ঠিক তো? এখান থেকে জলের স্পিড সবচেয়ে কম, তার উপরেরটা থেকে একটু বেশি হবে, তার উপরেরটা আরেকটু বেশি, তারপর আরেকটু বেশি, আর উপরেরটা সব থেকে বেশি হয়। তাহলে যেই ধর্মের জন্য দেখো, তাহলে এর যদি স্পিড কম হয় নিচেরটা, তাহলে ওর উপরেরটা যদি বেশি স্পিডে যাওয়ার চেষ্টা করে, একটা হবে ওদের মধ্যে আপেক্ষিক বেগ হলেই বলছে দেখো ওর প্রপার্টি কী আছে, আপেক্ষিক গতির বিরুদ্ধে এটা বাধা সৃষ্টি করবে, ঠিক আছে? সেই প্রপার্টিটা হচ্ছে সান্দ্রতা, আর পিছন দিকে যেই বলে বাধা দেয় সেটা হচ্ছে সান্দ্রতা বল। যেমন সেখানে হচ্ছে ঘর্ষণটা হচ্ছে ঘটনাটা, ঘর্ষণ বলটা হচ্ছে পিছন দিকে যে বলটা কাজ করে, এখানে সান্দ্রতা হচ্ছে ওই প্রপার্টিটা, যে কেউ যদি এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে বাধা দেবো, যেমন তোমার পাড়ার সেই লোকগুলোর মতো, ঠিক আছে? কেউ যদি বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে সবসময় পিছন দিক থেকে টেনে রাখার চেষ্টা করে। এটা তো গেল এমনি নদীর ক্ষেত্রে। তুমি যদি জলের পাইপ ভাবো, জলের পাইপে সবথেকে স্পিড কোথায় বেশি হবে? মাঝখান দিয়ে। অত উপরেও তো পাইপ আছে, নিচেও পাইপ আছে, তাহলে এই ধারগুলোতে স্পিড কম হবে, এইগুলোর বেশি স্পিড হবে এই মাঝখান দিয়ে যেই জলের লেয়ারটা যাচ্ছে, বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা জিনিস তো পরিষ্কার, যেহেতু এটা দেখো একটা বাধাদায়ী বল, তাহলে যেই সব তরলের ক্ষেত্রে এই সান্দ্রতা বল কম হবে তার ক্ষেত্রে গতিশীলতা বেশি হবে। একটু জাস্ট এগুলো পয়েন্টগুলো লিখে রাখো আর কি। যা সান্দ্রতা কম কোন কোন তরলের আছে বলো তো? জল বলতে পারো, অ্যালকোহল বলতে পারো, এগুলো জল হবে, অ্যালকোহল হবে, এদের সান্দ্রতা কম, এদের জন্য গতিশীলতা বেশি। আর যাদের সান্দ্রতা বেশি, যেমন উদাহরণ কি হবে? তেল বলতে পারো, মধু বলতে পারো, এইসব, ওদের ক্ষেত্রে অবশ্যই হবে গতিশীলতা কম। গতিশীলতা হবে কম। তাহলে সান্দ্রতা বল কেন উপস্থিত হয় বলো তো? জলের প্রত্যেকটা লেয়ারের সঙ্গে প্রত্যেকটা লেয়ারের অ্যাট্রাকশন আছে বলে, আকর্ষণ বল আছে বলে, দেখো আন্তরাণবিক আকর্ষণ বলে। যদি আকর্ষণ না থাকতো তাহলে সে যেমন বেরিয়ে যেত, আর সে যেমন নিচে কম ছিল কম যেত। তার থেকে বড় কথা, যদি ওদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ না থাকতো তাহলে অ্যাকচুয়ালি এই পিছন দিকে মানে এই যে আস্তে আস্তে করে যে স্পিড বাড়ার ব্যাপারটা ছিল এটা থাকতো না, সবাই সমান স্পিডেই যেত। তুমি ভাবো যদি এর সঙ্গে যদি এর আকর্ষণ না থাকে তাহলে এই তো প্রথম থেকে বেশি স্পিডে যেত, বুঝতে পারছো? তাহলে পুরো সিস্টেমটাই ভালো যেত। যত বেশি অ্যাট্রাকশান বেশি হবে তত বেশি বাধা কাজ করবে। ওই জন্য তো মধু তেলের স্পিড কমে যায়, কারণ ওদের প্রত্যেকের মধ্যে আকর্ষণটা অনেক বেশি, জলের ক্ষেত্রে মানে জলের থেকে অনেক বেশি। এবারে পড়বো নিউটনের সূত্র। নিউটন ক্যালকুলেশন করছে সান্দ্রতাঙ্কের রাশিমালা। চলো হেডিং লাগাও, এবার করবো নিউটনস ফর্মুলা। নিউটনস ফর্মুলা ফর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, মানে সান্দ্রতাঙ্কের জন্য। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে বাংলায় বলা হয় সান্দ্রতাঙ্ক, মানে সান্দ্রতা গুণাঙ্ক আর কি, ঠিক আছে? এটা হচ্ছে করবো আমি সান্দ্রতাঙ্ক রাশিমালা। তাহলে সেই রকম একটা সিচুয়েশন ভাবো যেখানে ধরো নিচের এটা হচ্ছে মাটি বা নিচের স্তর, এটা স্থির আছে, তাহলে ওর কাছেরটার বেগ একটু কম হবে, তারপরটা একটু বেশি, তারপরটা একটু বেশি, আর উপরেরটা সব থেকে বেশি। এই তো এই নিয়ম ছিল। অবশ্যই লিখে রাখো, নিউটনের সূত্র প্রযোজ্য হবে যদি নিউটনের সূত্রানুযায়ী লিখো যে শান্ত প্রবাহের ক্ষেত্রে বা ধারারেখ প্রবাহ, ঠিক আছে? শান্ত প্রবাহের ক্ষেত্রে যদি প্রবাহ স্ট্রিমলাইন মোশন হয় তাহলে একমাত্র নিউটনের এই সূত্র অ্যাপ্লিকেবল হবে।
এই যে ভিসকাস ফোর্স ছিল, যেটা সান্দ্রতা বল বলে, সান্দ্রতা বল এফ, নিউটন জানতো সব জায়গায় বেশিরভাগ জায়গায় সব ফোর্সের রাশিমালাই দেয়। তোমরা মহাকর্ষ পড়ছো, সেখানে ছিল ফোর্স, এখানেও ফোর্স। এফ ইজ প্রপোর্শনাল হবে ডিভি বাই ডিএক্স। ডিভি বাই ডিএক্সটা কি সেটা বুঝো। এখানে ধরো আমি ধরলাম এই যে লেয়ারটা যাচ্ছে, এই লেয়ারের স্পিড ধরো আছে ভি, আর ওটা এই নিচ্চ মানে রেস্ট পোর্শন থেকে দূরত্ব আছে এক্সে, ওর পাশেরটা মানে এইটা তার বেগ ধরো ওর থেকে বেশি হবে বলছে, তাহলে ভি প্লাস ডিভি ধরো হবে, বেগ একটু বেশি হবে। তার দূরত্ব কত হবে ওর থেকে একটু বেশি, ধরো এক্স প্লাস ডিএক্স, তাহলে এদের মধ্যে দূরত্ব কত, ডিএক্স। তুমি এই পৃষ্ঠ থেকে প্রতি একক দূরত্ব এগালে কি পরিমাণ বেগের পরিবর্তন হয় তার সঙ্গে কিন্তু এই প্রযুক্ত যে সান্দ্রতা বল সেটা হবে সমানুপাতিক। ধরো নিচের লেয়ারটা কম স্পিডে যাচ্ছে, তার থেকে উপরের লেয়ারটা তার থেকে একটু বেশি স্পিডে যাচ্ছে, এভাবে যাচ্ছে। ও যত বেশি স্পিডে যাওয়ার চেষ্টা করবে তত কিন্তু সান্দ্রতা বল পিছন দিকে বেশি কাজ করবে। এটা বুঝতে পারছো কি? ও যদি আগে থেকে আস্তে আস্তে যায় তাহলে তো সান্দ্রতা বলও কম হবে। ও যদি প্রথম থেকে যদি বেশি স্পিডে যায়, মানে আপেক্ষিক বেগ যদি বেশি হয়, তাহলে ডেফিনেটলি পিছন দিকের যে সান্দ্রতা বল ছিল সেটা হবে বেশি। তার মানে এটা কি বলছে, ডিভি বাই ডিএক্স, মানে এটা হচ্ছে গতিবেগের নতিমাত্রা, মানে একক দূরত্ব এগালে কি পরিমাণ বেগের চেঞ্জ হয় সেটার সঙ্গে হবে বলটা সমানুপাতিক। লিখে রাখো এখানে ডিভি বাই ডিএক্স, এটা হচ্ছে গতিবেগের নতিমাত্রা, গতিবেগের নতিমাত্রা, একে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। যদি কারো এটা বুঝতে অসুবিধা থাকে তাহলে উদাহরণ বলি শুনো। ধরো এইটা একটা কোনো চাষি চাষ করছে, এখন তুমি বাইরে থেকে গিয়ে তার এই ক্ষেতে এখানে ধান কাটা শুরু করে দিচ্ছ। তুমি যত বেশি স্পিডে এগাবে তত সে তোমাকে এসে বেশি বাধা দিবে। ভাবো তুমি যদি একটা একটা করে কাটো, ভাববে হয়তো এমনি এখানে খাবে বলে কাটতেছি, ঠিক আছে, একবারে তো বকে দিয়ে পালিয়ে যাবে। যদি দেখে তুমি সেই বিশাল বড় প্রস্তুতি নিয়ে আসছো 10 জন নিয়ে ধান কাটতে, তাহলে সে বেশি কী করবে, বেশি তোমার বাধা দিবে। তার মানে কি, যত বেশি ভেলোসিটি গ্রেডিয়েন্ট বাড়বে তত সে ফোর্সটাও বাধা বল বেশি দিবে। এখানেও সেম হচ্ছে। আরেকটা বিষয় দেখো, এই ফোর্সটা এরিয়ার সঙ্গে হবে সমানুপাতিক। এটা আমি 2D ছবি আঁকছি। অ্যাকচুয়ালি জলের তুমি যদি পাইপ ভাবো, ধরো এইটা জলের পাইপে, এটা যদি জলের পাইপ হয়, তাহলে এই যে বাইরের দিকে যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যত বেশি হবে তত তো ওর উপর দিয়ে যে জলটা যাবে তাকে তো বেশি বাধা দিবে। এই দিকে যে ক্ষেত্রফলটা বুঝতে পারছো, মানে যেটাকে বলা হয় পাঁচির ভিতর দিকের, তুমি ভাবো না এই যে এর বাইরের পৃষ্ঠের যে ক্ষেত্রফলটা, এটা যদি বেশি হয়, মানে যদি বেশি মোটা হয়, তাহলে তো বেশি ক্ষেত্রফল জুড়ে ওর বাইরের জলটা যাবে, তাহলে বেশি আরও বাধা বল কাজ করবে পিছন দিকে। ধরো এইটা হচ্ছে নিচের লেয়ারের ক্ষেত্রফল, এইটা হচ্ছে উপরের লেয়ারটা, তাহলে যখন আমি খোলাটা লাগাতে যাচ্ছি দুটা সারফেসের মধ্যে তো ঘর্ষণ হচ্ছে, ফ্রিকশন হচ্ছে একটা, হ্যাঁ, তুমি ওটা ভাবো তরলের মধ্যে হচ্ছে, তাহলে যত ওই এরিয়াটা যত বড় হবে তত ঘর্ষণ বলটাও বেশি হবে। যদিও এটা হচ্ছে ঘর্ষণ বলের সঙ্গে এর পার্থক্য, এটা অ্যাকচুয়ালি ঘর্ষণ বলের মধ্যে কাজ করে, মানে বিরুদ্ধজনিত বল, কিন্তু সেই বলের সঙ্গে এই বলের পার্থক্য, সেই বলটা ছিল ক্ষেত্রফলের সঙ্গে নির্ভরশীল নয়, কিন্তু এটা হচ্ছে ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। সেখানে বলা ছিল, দেখবে সেই সাইকেলের ব্রেকের কথা বলা ছিল, সাইকেলের ব্রেক সরু হলেও যেই পরিমাণ বল দিতে হবে, সাইকেলের ব্রেক যদি প্রচুর চাওড়াও লাগাও সেই পরিমাণই ব্রেক দিতে হবে, সেই পরিমাণ বল দিতে হবে আর কি, ঠিক আছে। কিন্তু এখানে উল্টা, তরলের ক্ষেত্রে ক্ষেত্রফলের উপর নির্ভর করে বলটা, যত বেশি ক্ষেত্রফল জুড়ে থাকবে এই অংশটা তত, মানে দুটা লেয়ারের মধ্যে টাচের যে এরিয়াটা, ধরো এই নিচের লেয়ার এটা আছে, এটা হচ্ছে উপরের লেয়ার, তাহলে যত বেশি ওদের মধ্যে এই টাচের যে ক্ষেত্রফলটা যত বেশি হবে তত বাধা বলটাও বেশি হবে। এটা এখানে আছে, তো দুটাকে জুড়লে কী হবে দেখো, এফ ইজ প্রপোর্শনাল টু এ ইন্টু ডিভি বাই ডিএক্স। সমানুপাতিক তুলে দাও, তাহলে আসবে এফ সমান ইটা ইন্টু এ ডিভি বাই ডিএক্স। এটাই হচ্ছে সান্দ্রতা বলের রাশিমালা অ্যাকর্ডিং টু নিউটন। অবশ্যই এখানে একটা মাইনাস পড়বে, যখন সমানুপাতিক তুলবে এটা মাইনাস এটা আসবে। মাইনাস চিহ্ন কেন আসছে, কারণ এই বলটা হচ্ছে সবসময় বিরুদ্ধজনিত বল বোঝায়, পশ্চাৎবর্তী, ঠিক আছে। লিখে রাখতে পারো মাইনাস সাইন ইন্ডিকেট শেয়ার
নির্দেশ করছে এটা হচ্ছে পশ্চাৎবর্তী বাধা বলের জন্য। ও ভদ্রলোক ওদিকে এগাতে চাইলেই এদিকে কাজ করে দেবে, এটা মাইনাস পড়ছে। এই যে ইটাটা আসছে, ইটাটা অবশ্যই একটা ধ্রুবক, ওকেই বলা হয় সান্দ্রতাঙ্ক। এবার পরীক্ষাতে বিভিন্ন রকম প্রশ্ন দেয় আর কি, তোমাকে বলবে যে সান্দ্রতাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথম নম্বর বলতে পারো এটা হচ্ছে চাপের উপর নির্ভরশীল। কিরকম নির্ভরশীল না সমানুপাতিক। চাপ যদি বাড়াও তাহলে সান্দ্রতাঙ্কও বাড়বে, কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে ওয়াটার, জলের ক্ষেত্রে চাপ বাড়িয়ে দিলে সান্দ্রতাঙ্ক কমে যায়। এখন কিছু করার নেই, এইরকম বাচ্চা তো সব ক্লাসেই থাকে, ঠিক আছে। এমনি তো চুপচাপ বসেছিল, কারণ বলছে মাস্টার গল্প করিস নি, গল্প করা শুরু করছে এবারে। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে ওয়াটার হচ্ছে ব্যতিক্রম। 2 নম্বর নির্ভরশীলতা বলতে পারে এটা তরলের প্রকৃতির উপর নির্ভর করে। তরলের প্রকৃতির ওপর নির্ভর করে মানে সবাই সমান হয় না। 3 নম্বর ফ্যাক্টর অবশ্যই উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। উষ্ণতা এমন একটা ফ্যাক্টর, টেম্পারেচার বেশিরভাগ সমস্ত জায়গায় গিয়েও নাক গলাতে পারে, উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক। কেন ব্যস্তানুপাতিক হয়? যদি কোনো লিকুইডের টেম্পারেচার বেড়ে যায় মানে কি তার তো ডেনসিটি কমে যাবে, আয়তন বেড়ে যাচ্ছে, ডেনসিটি কমে গেলে ডেফিনেটলি তার সে আগেরটা ছিল ভ্যালোসিটি বেড়ে যাবে, ঠিক আছে। এই ধরনের রিলেশনগুলো আছে এখান থেকে। আচ্ছা, তুমি এখান থেকে চাইলে এই সান্দ্রতাঙ্কের রাশিমালা পেতে পারো। এখান থেকে ইটার মান কি আসবে? ইটার মান আসবে F/A × dV/dx আসবে। চলো একক মাত্রাগুলো বের করলো। একক কি আসবে? উপরে F আছে মানে নিউটন আছে, নিচে A আছে মানে মিটার স্কয়ার হয়, ওটা -2 হয়ে যাবে, নিচে আছে। dV আছে, dV নিচে আছে, তার মানে মিটার পার সেকেন্ড হতো, এখন হবে মিটার ইনভার্স সেকেন্ড, উল্টে যাবে। এটা dx আছে নিচে, এটা উপরে উঠে যাবে, মানে এটা মিটার হবে। এইটা সাজালে দেখো কি আছে, নিউটন, এইটা কেটে যাবে মিটার -2 × সেকেন্ড। একটু স্টেপ জাম্প করে করে এককগুলো বুঝাইছি আর কি। ডিভিটা নিচে ছিল, নিচে হতো মিটার পার সেকেন্ড, তাহলে উপরে উঠলে উল্টে দিছি, মিটার ইনভার্স সেকেন্ড করে দিছি। আচ্ছা, মাত্রা বের করো। মাত্রা উপরে আছে F নিউটন, বলের মাত্রা কি হয়? mLT -2। নিচে আছে এরিয়া মানে L²। এখানে ডিভি আছে, ডিভি মানে হয় LT -1। নিচে dx আছে মানে ওটা হবে অ্যাকচুয়ালি L ইনভার্স। এটা যা কাটো, যা থাকে রাখো, এমটা থাকবে। আচ্ছা, এল দেখো, এল এখানে একটা এল ছিল, এল ইনভার্স আছে, তাহলে এটা কেটে যাবে। এটা L² আছে, উপরে একটা L আছে, এটা উপরে উঠলে -1 থাকে, L -1। আর টি বলতে এখানে -2, এখানে -1, তাহলে উপরে একটা -1 থাকবে, T -1। এটা হচ্ছে সান্দ্রতাঙ্কের মাত্রা। এবার এখানে একটা মজার বিষয় কি আছে, যেই সমস্ত লিকুইড নিউটনের এই সূত্র মেনে চলে তাদেরকে বলা হয় নিউটোনিয়ান লিকুইড, নিউটনীয় তরল। যারা মানেনি তাদেরকে দল থেকে বাদ দিয়ে দিচ্ছে, তারা হচ্ছে অনিউটনীয় তরল। বুঝতে পারছো? যারা দাদার সঙ্গে থাকে তারা দাদার অনুগামী, যারা নেই তারা নেই, সেই অবস্থা হয়েছে। হ্যাঁ, লিখে লো। যে সকল তরল নিউটনের এই সূত্র মেনে চলে
তারা হচ্ছে নিউটনিয়ান লিকুইড। কি সম্মান দিছে তাদেরকে, নিউটনিয়ানস লিকুইড মানে নিউটনীয় তরল। আর যে সকল তরল নিউটনের সূত্র মেনে চলে না তারা হয়েছে নন নিউটনিয়ান লিকুইড মানে অনিউটনীয় তরল, নন নিউটনিয়ান লিকুইড। এরা ওইদিকে দলফল ভাগ করে নিচ্ছে। এই ব্যাপারটা দেখবে সব জায়গায় চলে, সেই ওহমের সূত্রেও চলে। হ্যাঁ, সে ওহমীয় পরিবাহী, অহমীয় পরিবাহী, এগুলো কখন করে জানো তো? যখন কোনো মানুষ দেখবে জেনারেল থিওরি পায়নি, এমন একটা সূত্র লাগাবে যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। যখন না পায় তখন দলভাগ করলে। এই যে সান্দ্রতাঙ্ক বলছিলাম ইটা, সে সান্দ্রতাঙ্ক কাকে বলবো? ডেফিনেশন নিজে করো, আমি করব না। তোমার ইটার রাশিমালা কি আসছিল? F/A ইন্টু dV/dx ছিল। তুমি তাহলে কাজ করো, তুমি এখানে এটাকে 1 দেখিয়ে দাও ক্ষেত্রফলটাকে, আর dV/dxটাকে 1 দেখিয়ে দাও, তাহলে তো আসবে ইটা সমান F আসবে। তুমি তাহলে সংজ্ঞাতে কি বলবে? যদি প্রতি একক দূরত্ব এগালে একক পরিমাণ বেগের পরিবর্তন হয়, যদি একক ক্ষেত্রফলের জন্য হয়, তাহলে তখন যেই পরিমাণ সান্দ্রতা বল কাজ করে সেটি হচ্ছে ওই তরলের সান্দ্রতাঙ্ক। সবকে 1 করে দিয়ে F সমান ইটা, এই আমার উদ্দেশ্য, ওটাই লিখব। সান্দ্রতাঙ্ক একে বলা হয় সান্দ্রতা গুণাঙ্ক, শর্টে বলা হয় সান্দ্রতাঙ্ক। ঠিক আছে, সান্দ্রতা গুণাঙ্ক, শর্টে বলা হয় সান্দ্রতাঙ্ক। লিখো একক দূরত্বে অবস্থিত, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে, দুটি তরল স্তরের মধ্যে একক আপেক্ষিক বেগ, অর্থাৎ এই লাইনটার মানে কি বোঝাচ্ছে বলো তো? একক দূরত্বে অবস্থিত দুটি তরলের মধ্যে একক আপেক্ষিক বেগ, তার মানে dx যদি 1 হয় তখন যদি dv 1 হয়। আর dv/dxটা কি বলতাম আমরা? সেই গতিবেগের নতিমাত্রা, অর্থাৎ বলতে পারো একক গতিবেগের নতিমাত্রার জন্য, অর্থাৎ একক গতিবেগের নতিমাত্রা বজায় রাখতে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ স্পর্শকীয় বল প্রয়োজন তাকেই বলবে তুমি ওই তরলের সান্দ্রতাঙ্ক। এর মানেটা কি বুঝো? ডেফিনেশনটা কি বলছে? যদি তুমি জানো যে এইখান দিয়ে লিকুইড গেলে পিছন দিকে একটা বল কাজ করে, তাহলে সবসময় যদি তোমাকে ওই বেগ মেনটেন রাখতে হয়, তোমাকে এদিক থেকে নিশ্চয়ই কিছু ফোর্স দিয়ে পাঠাইতে হবে, ঠেলে পাঠাইতে হবে, ঠিক কি না? তুমি যখন টুলু মেশিন চালাও, কেন কন্টিনিউয়াস জল দিতে পারে? কারণ এখান থেকে সবসময় একটা ফোর্স কাজ করতেছে মেশিন থেকে। তাহলে তুমি যদি জানো এখান থেকে একটা বাধা বল কাজ করে, তাহলে মিনিমাম যেই পরিমাণ বল তোমাকে সাপ্লাই করলে ওই বেগটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে যে স্পর্শকীয় বল প্রয়োজন তাকে হচ্ছে তরলের বলবে তুমি সান্দ্রতাঙ্ক। এই যে F সমান ইটা। আচ্ছা, এর একক তো আমরা আগে দেখছিলাম, কত আসছিল? সেই নিউটন ইন্টু সেকেন্ড ইন্টু মিটার মাইনাস 2, হ্যাঁ, বা একে এইভাবে বলতে পারো পাস্কেল ইন্টু সেকেন্ড। করে রাখো, কারণ অঙ্কের সময় হয়তো এই একক ব্যবহার করবে, তখন তুমি বুঝতে পারবেন। বা অনেকে বলে ডেকাপয়েজও বলে, ডেকাপয়েজ। মোটামুটি থিওরি এতটাই। এবার যেই ফর্মুলাগুলো ডেরাইভ করলাম তার উপর বেস্ট করে কিছু অ্যাপ্লিকেশান করতে হবে, নিউমেরিক্যালস প্রবলেম। তোমাদের একটা প্রবলেম দেওয়া আছে, দেখো এখানে একটা কাঠের ব্লক, জলের, এইটা হচ্ছে জলের লেয়ার আছে, কাঠের ব্লক এটা উপরে ভাসতিছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে 2 মিটার স্কোয়ার, এবং সেটা সামনের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে। জলের এই গভীরতাটা বলা আছে 1 মিটার, আর সান্দ্রতাঙ্ক বলা আছে ইটার মান 10⁻².
তাহলে প্রশ্ন হচ্ছে বাইরে থেকে কত বল এর উপর প্রযুক্ত করলে, মানে এদিকে কি পরিমাণ এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে কি পরিমাণ বল প্রযুক্ত করলে তবে ও সবসময় ওই 2 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে। কারণ নিয়ম কী বলে, তো আস্তে আস্তে করে স্পিড কমে যাওয়ার কথা, তাহলে তার জন্য বাইরে থেকে বল দিতে হবে আমাকে, সেটা কত দিলে ওই বেগটা কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এই হচ্ছে প্রশ্ন। তুমি বলো ও যদি ওদিকে এখানে চেষ্টা করে তাহলে তোমার সান্দ্রতা বল কোন দিকে কাজ করবে? এই দিক বরাবর। হ্যাঁ, তাহলে ওই সান্দ্রতা বলটাই তো সাপ্লাই করে দিলে হয়ে যাবে সারাদিন জীবন। আমি কি বলছি বুঝতে পারছো? তুমি যদি জানো তোমার 5 ঘন্টা ছাড়া ছাড়া ফোনের চার্জ শেষ হয়ে যায়, তোমাকে তাহলে তার ব্যাকআপ রাখতে হবে সবসময়, যে 5 ঘন্টা অন্তর অন্তর আমি ব্যাটারি চেঞ্জ করবো বা চার্জ দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে এখানেও সেম, তুমি জানো পিছন দিকে এই পরিমাণ বল সবসময় একটা বাধা বল কাজ করে, তাহলে বাধা বলটা ওকে সাপ্লাই দিয়ে দাও, তাহলে সারা জীবন ওই বেগেই চলবে। তাহলে বাধা বলটা বের করলেই হবে। সূত্র কি আছে? বাধা বলের সূত্র F সমান ইটা ইন্টু এ ডিভি বাই ডিএক্স। এইটা প্রত্যেকটার মান বুঝাও। আচ্ছা, পয়েজ এসে ডেকা পয়েজ করে লো, তাহলে আসবে 10⁻² বাই 10, তবে আসবে ডেকা পয়েজ, তাহলে আসবে 10⁻³ অ্যাকচুয়ালি। হ্যাঁ, ডেকা পয়েজ। ইটার মানটা পেয়েছো 10⁻³ আচ্ছা, এ বলতে ক্ষেত্রফল আছে 2, তো তাহলে 2 রাখো। ডিভি, আমরা সেই ডিভি বলতে কি বলতাম, এই পৃষ্ঠ থেকে কতটা দূরত্ব গেলে কি পরিমাণ বেগের পরিবর্তন হয়। তাহলে কতটা দূরত্ব যাচ্ছে তুমি? 1 মিটার, তো তাহলে ডিএক্স এর মান হবে 1। আর ডিভি বলতে কতটা বেগের পরিবর্তন হয়েছে, এটা তো মাটির পোর্শন, তাহলে এখানে তো বেগ হবে 0, এখানে বেগ 0, এখানে বেগ 2, তাহলে পরিবর্তন কি হবে? 2 - 0। হিসাব করো তো উত্তর কত হবে? 2 দিয়ে 4, এত নিউটন হবে উত্তর। তাহলে এই পরিমাণ এক্সটার্নাল বল তোমাকে দিতে হবে ওই কাঠের ব্লকের উপর, দিলে তবেও সারা জীবন 2 মিটার পার সেকেন্ড বেগেই চলতে থাকবে। কারণ এটাই ছিল খরচা। তোমার যদি খরচার টাকা উঠে যায় তাহলে মনের দুঃখ নেই, বুঝতে পারছো? আর একটা প্রবলেম আমি দিচ্ছি তোমাদেরকে হোমওয়ার্ক করার জন্য, সেটা করে পরের দিন দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে আছে, জলের হাইট ধর এতটা অবধি আছে। এবার একটা নৌকা লাগিয়ে দিচ্ছি, নৌকা বা বোট যাই বলো তুমি, ওকে দান করে দাও। এইভাবে ধরো জলের লেয়ারের উপর একটা নৌকা বা বোট আছে, সেখানে একটা লোক বসে আছে, বলা আছে এই নৌকার নিচের পৃষ্ঠের সঙ্গে এই জলের যে কন্ট্যাক্টটা আছে তার ক্ষেত্রফল আছে 1 মিটার স্কোয়ার, ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, বলা আছে এর সামনের দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বেগ নিয়ে। আর ওই যে মানুষটা বসে আছে, ধরো এটা 2 কেজির একটা আছে, এখানেও বলা আছে এই জলের গভীরতা এটা আছে 1 মিটার। আর ধরো ওই লোকটা আপনি বসে বসে সেই দাঁড় দিয়েই বলো বা কিছু দিয়ে একটা বল দিয়ে এগাচ্ছে সামনের দিকে, সে যে বলটা দিচ্ছে এখানে লিখে দিচ্ছি আমি এফ এক্সটার্নাল বল, বহিস্থ বল, সেটা আছে বহিস্থ বলটা দেওয়া আছে 20 নিউটন, ঠিক আছে? অত বল দিয়ে ও হচ্ছে ওই দাঁড়টাকে টানতেছে, বাবু দাঁড় দিয়ে, ঠিক আছে? এরকম দাঁড়টা আছে, ওই হাত দিয়ে ধরে ধরে মোটামুটি করতেছে কষ্ট করে। তাহলে সব ডাটা তো দিবা আছে, এখান থেকে প্রশ্ন একটাই যে তাহলে এখন বোটটা কত ত্বরণের সামনের দিকে এগাবে, ওই বোটটা বা নৌকো কত ত্বরণে সামনের দিকে এগোবে। তোমার জন্য 4টা অপশন দিয়ে দিলাম, চেষ্টা করবে। 1 নম্বর অপশন এ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বিতে বলবো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিতে বলবো 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডিতে বলবো 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত ত্বরণে নৌকাটা বা বোটটা সামনের দিকে এগোবে, ঠিক আছে? এক্সটার্নাল বলটা অবশ্যই এই দিকে কাজ করতেছে, ঠিক আছে? ওই দিকে দাঁড়ের দিকে টানলে তো ওইদিকেই বলটা কাজ করবে, ঠিক আছে? সে নিউটনের ক্রিয়া প্রতিক্রিয়াতে।
এই বহিস্থ বলটা আছে এই দিক বরাবর, এফ এক্সটার্নাল। এটা থাকলো তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রত্যেকে করার চেষ্টা করো।